আপনাদের সকলকে ধন্যবাদ এবং আশেপাশে যারা আছেন আমরা তাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে এসে যোগ দিতে এবং এর মাধ্যমে আমরা আজকে সমাবেশটি শুরু করছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেহনুম আহমেদ নীরেন। আমার সহকর্মী, কারণ ও এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যানিমাল ওয়েলফেয়ারে কাজ করছে, আমি আগে করতাম, তো বলা যায় সহকর্মী। তানিশা বললো যে আমরা আজকে কেন এখানে দাঁড়িয়েছি। তো তানিশা তো বললো যে জাপান গার্ডেন সিটিতে কি হয়েছে। আপনাদের একটা সিম্পল ব্যাপার বুঝাই, খুবই খুবই লজ্জিত হয়ে বলতে হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটিতে এটা হয়। জাপান গার্ডেন সিটির মতো তো নির্মম না, কিন্তু ঢাকা ভার্সিটির মেয়েদের হলগুলায় বিড়ালের উৎপাত, কুকুরও না বিড়ালের উৎপাত। এজন্য তারা বছর বছর, গত বছর এটা নিয়ে একটা ঝামেলা হলো, বিড়াল ধরে বস্তায় করে নদীর ওই পারে ফেলে আসা হয়। বিড়ালগুলোকে মেরে ফেলা হচ্ছে, কতখানি ঘুমের ওষুধের ডোজেজ দেওয়া হচ্ছে, কোনো কিচ্ছু না। বিড়াল এবং তাদের সমস্যা কি, বিড়াল তাদের রুমে এসে ঘুরে ম্যাও ম্যাও করে, সিঁড়িতে সিঁড়িতে কতগুলো আপু খাওয়া দেয়, এগুলোতে তাদের ঘৃণা লাগে, অনেক কিছু অনেকের ফোবিয়া থাকে, সামথিং লাইক দ্যাট। আপনারা একটা নর্মাল ব্যাপার বুঝেন, আপনারা অনেকে সায়েন্স থেকে বিলং নাও করতে পারেন, সায়েন্স থেকে বিলং করেও আপনারা না বুঝতে পারেন। বাস্তুতন্ত্র বলে একটা কথা আছে, আপনি যখন এখানকার কুকুর ধরে নদীর ওপারে ফালাই দিয়ে আসতেছেন, আপনার এই জায়গাটা ফাঁকা দেখলে অন্য এলাকার কুকুর যখন দেখবে এখানে কোনো কম্পিটিশন নাই, তারা এখানে এসে থাকতে শুরু করবে। আপনি একটা এলাকায় এরকম কুকুর ফালাই দিলেন, মেরে ফেললেন, আপনার এলাকা সারা জীবনের জন্য কুকুর বিড়াল মুক্ত হয়ে গেল, ব্যাপারটা এরকম না। ফাঁকা জায়গা দেখলে কুকুর বিড়াল আবার আসবে এবং আপনি মেরে ফেললেন, কুকুরের কি বাচ্চা দেওয়া বন্ধ হয়ে গেল? না, বন্ধ হইল না। অন্য একটা জায়গায় আবার ঠিকই কুকুর বাচ্চা দিতেছে 5-6টা, ওইখানে যখন বেশি কুকুর হয়ে যাবে তখন তারা এই ফাঁকা জায়গাটায় আসবে। এইভাবেই কাজ করে ব্যাপারটা। আর তো আমি জাস্ট আপনাদের বললাম কিভাবে ব্যাপারগুলো কাজ করে, কেন কোনো একটা জায়গা কখনোই আপনারা কুকুর বা বিড়াল মুক্ত করতে পারেন না, কেন বছর বছর এরকম মেরে ফেলার ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ চালাইতে হয়। আর একটা ব্যাপার যেটা তানিশা বলে গেছে, এখানে সিটি কর্পোরেশনের অনেক বড় একটা কাজ আছে। তারা কি করে, ডিসেম্বর জানুয়ারি মাসে সামনে চোখের সামনে যতগুলা কুকুর পড়ে তারা ওগুলাকে ধরে র্যাবিসের টিকা দিয়ে দেয় এবং গোলাপি কালার মাখায় চলে যায়। সিটি কর্পোরেশনের কাজ কিন্তু কুকুর বিড়ালের এই তো সংখ্যাটা নিয়ন্ত্রণ করা। আমাদের যাদের দরদ বেশি, আপনারা বলছেন যে কুকুর প্রাণী প্রেমীদের বাসায় পাঠায় দেওয়া হোক, আমরা সেই প্রাণী প্রেমীগুলো যারা নিজ ঘরের খেয়ে বনের মোষ তাড়াইতে গিয়ে, যেটা সিটি কর্পোরেশনের কাজ, সেটা নিজের দৈহিক শক্তি মানসিক শক্তি খরচ করে আমরা ওই কুকুর বিড়ালগুলোর পিছনে দৌড়াইতেছি, স্প্রে নিউটার করাইতেছি, নিজের পকেটের টাকা মানুষজনের কাছ থেকে ফান্ড চেয়ে চেয়ে আমরা কুকুর বিড়ালগুলোর জন্য কাজ করতেছি। আপনাদের সমস্যা হইলে আপনারা মেরে ফেলেন কেন? আপনারা সিটি কর্পোরেশনকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেন যে এখান থেকে কুকুর সরাই ফেলেন কেন? আপনার ঢাকা শহরকে সিটি কর্পোরেশনের মধ্যে পড়তেছে না, তো আপনি কেন নিজের টাকা পয়সা খরচ করে, বিষ কিনে, শক্তি খরচ করে কেন আপনারা কুকুর বিড়াল মেরে ফেলেন? আপনারা সিটি কর্পোরেশনকে ধরেন না কেন? তারপরে আরো একটা ব্যাপার, যদি আমরা এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা একটা ব্যাপার বিবেচনা করি, ধর্মীয় ব্যাপার, ভাই কুকুর বিড়াল আল্লাহ বানায় নাই, প্রাণী প্রেমী হইছি না, আল্লাহ দিছে যে প্রাণীর প্রতি প্রেম বেশি, মানুষের প্রতি প্রেম কম। এখন কুকুর বিড়াল আপনি বানান নাই, কুকুর বিড়াল আল্লাহ পাঠাইছে। আপনি কি একবার ভাবছেন যে এগুলোকে কেন পাঠাইছে? আপনি জানেন না, আপনার এতখানি বদ বুদ্ধি নাই, জানোয়ারের মতো শুধু খালি মারতে শিখছেন। যেটা আল্লাহ পাঠাইছে সেটা আপনি সরানোর কে? আপনাকে এই রাইট কে দিছে? আপনাদের তো বাস্তুতন্ত্রের আলাপ, প্রাণী প্রেমের আলাপ, সিটি কর্পোরেশনের আলাপ কোনো কিছু মাথায় ঢুকতে না পারে। আপনারা খুনিগুলাকে দেখছেন, তাদের এত বড় বড় দাড়ি, তাদের মাথায় নামাজ পড়ে দাগ পড়ে গেছে, তারা কি একটা বার মাথায় আসে নাই যে আল্লাহ এদের কেন দুনিয়াতে পাঠাইছে? আচ্ছা ঠিক আছে, এই সব কাহিনী বাদ, প্রাণী প্রেমের হেডেক শুধু আমাদের। আপনারা কি বিবেচনা করছেন যে আপনার আশেপাশে এরকম মানুষজন ঘুরতেছে যে অবলীলায় এরকম প্রাণীদের মেরে ফেলতেছে, সে আপনার কি পরিমাণ ক্ষতি করতে পারে? তার ভেতর যে
কেন গাড়ি পার্ক, আপনাদের অনেক কমপ্লেন, গাড়ি ঘোড়া যাওয়ার সময়, বাইক যাওয়ার সময়, সাইকেল টান দেওয়ার সময় কুকুর বিড়াল ঘাউ ঘাউ করে। এটা বেসিক যে সেন্সটা ওটা আপনাদের বলে দেয়। আপনারা যে চালানের মতো গাড়ি চালান, যখন কুত্তা বিড়ালের গায়ের উপর দিয়ে উঠায় দেন, ওটা ওদের ট্রমা হিসেবে থেকে যায়। ওরা ট্রমার রেসপন্স হিসেবে পাশ দিয়ে স্পিডে কোনো কিছু গেলে ঘেউ ঘেউ করে। আপনারা দেখে ওর কামড়াইতে মন চায় না ভাই, কুত্তা বিড়াল এমনি অপারেট করে না। আমি শুধুমাত্র কুকুরের কথা বলতেছি, বিড়ালকে তো আপনারা সামনে দেখবেন না। বিড়াল দেখলে যখন লুতুপুতু করে ধরতে যাবেন তখন আঁচড় খাবেন। বিড়ালের তো ধরার কোনো দরকার নাই। আর কুকুর কেন ঘেউ ঘেউ করে, কুকুর কেন কামড় দিতে আসে? কারণ আপনারা ওর গায়ের উপর দিয়ে গাড়ি চালায় চালায় অভ্যস্ত হয়ে গেছে। আপনাদের তো এটা গায়ে লাগে না, কারণ ও একটা কুকুর। বাট কুকুরের মাথায় এটা থেকে যায় যে ও একটা স্পিডে গাড়ি ওর কোনো বন্ধু বান্ধব ভাই বোনের উপরে দিয়ে চলে গেছিল, যে প্যারালাইজড হয়ে গেছে বা মারা গেছে, এই জন্য সে ঘেউ ঘেউ করে। কামড় দেওয়ার ইন্টেনশনে ঘেউ ঘেউ করে না। আর কুকুর বিড়ালদের সেন্স আপনাদের থেকে অনেক ভালো। তারা ঘেউ ঘেউ করতেছে বা কোনো কিছু দেখে চিল্লাপাল্লা করতেছে, মানে তার কোনো কিছু একটা ট্রিগার হচ্ছে যেটা আপনার মাথায় না। তো আল্লাহর ওয়াস্তে একটাই রিকোয়েস্ট, আপনারা সিটি কর্পোরেশনকে ধরেন ভাই, আপনারা নিজের শক্তি খরচ করে কুকুর বিড়াল মাইরেন না। আমাদের কথা আমরা বাদই দিলাম, আমরা নিজেদের শক্তি খরচ করে কুত্তা বিড়ালের জন্য খাচ্ছি, কিন্তু আপনারা খাইতেন না। আপনারা একটা সিটি কর্পোরেশনকে ধরেন, তারা মেরে না ফেলে নদীর ওই পারে ফালায় আসে, তাও তো বেঁচে থাকে ভাই। এরকম করে মেরে ফেলতে তো হয় না। প্লিজ মানে মারবেন না, ভাগাই দিবেন, বস্তায় করে অন্য জায়গায় ফালাই দিবেন, তারা সার্ভাইভ করবে, কিন্তু প্লিজ মেরে ফেলবেন না। এটাই জাস্ট রিকোয়েস্ট। আর একটুখানি বুঝদার হবেন যে কেন আসলে করতেছে। আল্লাহ দুনিয়াতে আপনারই খালি পাঠায় নাই ভাই, আরো অনেক কিছু পাঠাইছে। এখন জাস্ট তার ওই পরিমাণ শক্তি নাই দেখে বা সে আপনার থেকে ছোট দেখে আপনি যে আপনি তো বাঘের সাথে জীবনটা পারবেন না, কুকুর বিড়ালের সাথে কেন এমন করেন? প্লিজ কুকুর বিড়াল ছোট দেখে কুকুর বিড়ালের সাথে এগুলো করেন না। আল্লাহ মাফ করবেন, আল্লাহ একটা কারণেই তো তাদের পাঠাইছেন। তার সৃষ্টি আপনি ধ্বংস করার কে? একটু মাথায় রাখেন। শুধু নামাজ কালাম পড়ে একদম উল্টায় ফেললে ভাইবেন না যে জান্নাত কনফার্ম হয়ে গেছে। এইটুকু বলে আমি শেষ করছি আমার বক্তব্য। নীরেটাপুকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জাপান গার্ডেন সিটির ঘটনাটা দেখেছেন, যে জাপান গার্ডেন সিটির ঘটনাটার প্রতিবাদে আসলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু জাপান গার্ডেন সিটির ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, আসলে মানে এমন কিন্তু না যে একদিনেই জাপান গার্ডেন সিটির এই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু জাপান গার্ডেন সিটির ঘটনাটা ঘটার পিছনে যে মানসিকতাটা আমাদের কাজ করছে, যে কুকুর বিড়াল মাত্রই ক্ষতিকর, কুকুর বিড়াল থাকতে পারবেন এবং তাদেরকে আমাদের মেরে ফেলতে হবে, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটার পরিবর্তন আমাদের অত্যন্ত জরুরি। কিন্তু এই মানসিকতার পরিবর্তন হতে হতে আমাদের বাকি কুকুর বিড়াল যারা, তাদেরকে কি আমরা সাফার করতে দিব কিনা, সেটার তো কোনো প্রশ্ন আসে না। সেই দুর্ভোগ বন্ধের আমাদের আসলে উপায়, সেই দুর্ভোগ বন্ধের আমাদের উপায় হচ্ছে আমাদের সরকারি উদ্যোগে এই কুকুর বিড়ালদের ওয়েলফেয়ারের জন্য তাদের রেসপন্সিবিলিটি দেওয়া। প্রাণী কল্যাণ অধিদপ্তর নামে একটা আসলে জিনিস আছে, এটা আসলে কাজ, এটা তো কিছু কাজ করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রাণী কল্যাণ আইন 2019 যেটা আমরা কথা বারবার বলছি শুরু থেকে, সেটার আসলে প্রয়োগ আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন, এবং সেটার প্রয়োগ যাতে নিশ্চিত হয় সেটার জন্য আসলে আমাদের দরকার হলে বারবার দাঁড়াতে হবে। নিজেরা পর একটু কথা বলবে, আমরা নিজের মতো মাইন্ডটা দিচ্ছি। আপনাদের হয়তো মনে আছে যে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কয়েকদিন আগে বলেছিল যে যারা ব্রিডিং করে তাদের লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, এবং এক্সোটিক প্রাণী যেগুলা সেগুলার ব্রিডিং এর ক্ষেত্রে বা বেচা কেনার ক্ষেত্রে সে কড়াকড়ি শুরু করবে। কিন্তু ভাই এটা এখন এত জরুরি না, আগে জরুরি হচ্ছে অ্যানিমাল ক্রুয়েলটি থামানো। আপনি ক্রুয়েলটি থামান, এরপরে মানুষজন যখন দেখবে যে স্ট্রেদের বা দেশি কুকুর বিড়ালদের তাদের খাওয়া দিতে হচ্ছে বা যত্ন নিতে হচ্ছে বা তাদের মায়া জন্মাবে, তারা আসলে তখন এরকম এক্সোটিক প্রাণীদের পিছনে ঘুরবে না। দয়া করে আগে আপনি অ্যানিমাল ক্রুয়েলটি থামান, এরপরে আপনি ব্রিডিং এর ক্ষেত্রে যান। এটা হচ্ছে আমার উপদেষ্টার প্রতি একটুখানি কি বলবো দরখাস্ত পেশ করা, এটাই আর কি। যদি ওনার কান পর্যন্ত যায় এবং উনি এটা নিয়ে কাজ করতে ইচ্ছুক হন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম।
ধন্যবাদ। আমার যা কথা বলা ছিল তার অনেক কথাই মিশকা, তানিশা এবং নীরেট আপু বলে দিয়েছেন যে এই সমস্যাগুলোর উদ্ভব কেন হয়, এই সমাধান আমরা কিভাবে করতে পারি। আমি যেটা বলবো যে এই দুনিয়াটা আসলে সবার, শুধু আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আমাদের না। এই দুনিয়ায় যেমন প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি রাস্তার কুকুরের অধিকার রয়েছে, প্রত্যেকটি গাছের অধিকার রয়েছে, তেমনি প্রত্যেকটি প্রাণীরই অধিকার রয়েছে এই দুনিয়ায় থাকার। এবং সেই জায়গা থেকে আমরা নিজেদের শক্তি প্রয়োগ করে আমরা নিজেদেরকে মানে আমরা তো অন্য জায়গায় শক্তিটা প্রয়োগ করতে পারি না। আপু বললো যে আমরা তো একটা বাঘকে গিয়ে মারতে পারি না। আপনি দেখবেন যে মোহাম্মদপুরের একটা সিঙ্গেল ছিনতাইকারী যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে, সেখানকার সকল কুকুর মিলেও হয়তো সেই পরিমাণ ক্ষয়ক্ষতি করে না। কিন্তু আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এইসব ক্ষেত্রে সেখানকার বাড়ি মালিক সমিতি বা সেখানকার অধিবাসীদের যে অবস্থান সেটা খুবই দুর্বল, নড়বড়ে। অর্থাৎ যেখানে দুর্বল দেখছি আমরা, রাস্তার কুকুর দেখছি। আবার আরো একটি জিনিস, বর্তমান সময়ে আপনারা দেখবেন যে রিক্সা শ্রমিকদের আন্দোলন বা যে কোনো গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, এই ধরনের আন্দোলনে পুলিশ, সেনাবাহিনী বা সরকারি বাহিনী খুব কঠোর হস্তে দমন করতে পারে। কিন্তু অন্যান্য যে অরাজকতা ঘটে, যেখানে সমাজের একটু উঁচু শ্রেণীর মানুষজন থাকে, এই যে এই ঘটনাটা, যে সেখানে তারা কুকুরকে মেরে ফেললো বিষ দিয়ে, মেরে ফেলার পর তারা গর্ব করে সেই জিনিসটা জাহির করলো, তাদের পরিচয় আমরা জানি। এবং আরো মজার ব্যাপার যে এর বিরুদ্ধে আইনও আছে, যে আইনটি আপনি ব্যবহার করতে পারেন, তারপরেও তাদের কিছু হচ্ছে না। তো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে। এবং একই সাথে যে নতুন সরকার হয়েছে তাদের কাছে সবারই একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখলাম যে সৈয়দ রিজওয়ানা তিনি ঘোষণা করলেন যে আপনার সুপার শপে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার হবে না। আরো একজন ঘোষণা করলেন যে পরিবেশ বাঁচাতে, বন্যা ঠেকাতে দরকার হলে তিনি ওই মিঠা মাইনের ওখানকার রাস্তা ভেঙে দিবেন। তো এত বড় বড় উদ্যোগ নিতে হবে না। আপনি শুধু এই যে মানুষের মানবিকতা, এই জিনিসগুলো জাগিয়ে তোলার জন্য আপনার যে আইনের প্রয়োগ, যে এক্সিস্টিং আইন আছে দেশে এই প্রাণীদের ভালোর জন্য, কল্যাণের জন্য, এই আইনগুলো যেন সঠিকভাবে প্রয়োগ হয়, এই দিকে খেয়াল রাখবে। কারণ ওদের পক্ষে আসলে কথা বলার মানুষ নেই। মানুষ কি, কথা বলার কেউই নেই, এই যে আমরা এই কজন। তো সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রাণীকুলের প্রতি, দুনিয়ার প্রতি, জীবনের প্রতি ভালোবাসা দেখান, তাদের প্রতি দয়াশীল হন এবং একই সাথে এই ধরনের নৃশংসতার ক্রুয়েলিটি রুখে দিন। ধন্যবাদ। মুস্তাকিমকে ধন্যবাদ। আমরা যখন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার কথা বলছি এখানে দাঁড়িয়ে, ঠিক একই সময় একই সাথে আমাদের একটু দূরেই আছে কাঁটাবন। এবং কাঁটাবনের অবস্থা কি সেটা আমরা মোটামুটি সবাই জানি, এবং যারা জানে না তাদের আসলে জানা উচিত। গতকালকে আমি কাঁটাবনের সামনে দিয়ে আসছিলাম এবং একটা বিড়ালের মৃতদেহ, ওইটাও খাঁচার মধ্যে। আপনি শুধু একবার চিন্তা করেন, আপনি মারা গেছেন এবং আপনার মৃতদেহটাও খাঁচার মধ্যে। এবং ওইখানে যারা কুকুর বিড়ালগুলো রাখে, বিদেশি কুকুর বিড়াল যাদেরকে বিক্রি করা হবে অনেক দাম দিয়ে, ওদের খাবার বা ওদের চিকিৎসা কোনো কিছুর খেয়ালই কিন্তু ওদেরকে রাখা হয় না। ওখানে গেলে আসলে দেখা যায় কি পরিমাণ দুর্ভোগ একটা কুকুর বিড়াল বা পাখি ওখানে আসলে তার মধ্যে দিয়ে যায়। এবং এটাও কিন্তু আমাদের এখানে আবারও আমি কোট করবো প্রাণী কল্যাণ আইনকে। আমাদের প্রাণী কল্যাণ আইনে খুব স্পষ্টভাবে বলা আছে যে কোনো প্রাণীকে, কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণীকে এমন কোনো স্থানে আবদ্ধ রাখা যাবে না যেখানে সে ঠিক মতো বসতেও পারবে না, ঠিক মতো দাঁড়াতেও পারবে না এবং তার স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটবে। এমন কোনো স্থানে কোনো কুকুর বিড়ালকে রাখা যাবে না। তারপরেও এতগুলো বছর ধরে কিভাবে কাঁটাবন এখন পর্যন্ত টিকে আছে। এবং এখানে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, যে এই বিড়ালটাকে আমি গতকালকে দেখেছি মারা গেছে, তাকে আমাদের টিমেরই একজন এর আগে তাকে ওখানে লোকেট করে আর কি, যে কুকুরের বিড়ালটার অবস্থা খুব বাজে এবং তাকে ওখান থেকে বারবার ছেড়ে দেওয়ার জন্য বা দিয়ে দেওয়ার জন্য ওই দোকানের কর্মচারীকে বারবার উনি অনুরোধ করেন, যে উনি বারবার বলেন যে কয়েকদিন পর বিড়ালটা মরে যাবে, আপনাকে ফালাই দিবেন, আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। কিন্তু সে 10,000 টাকার কমে দিবে না বিড়ালটা। তারপরের দিনে আমি এই বিড়ালটাকে ডেড অবস্থায় পাই। এই ধরনের যে ঘটনাগুলো, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কাঁটাবন এক্সিস্ট করে যাচ্ছে এবং আমাদের কোনো ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মুস্তফা সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। কিছুক্ষণ আগে কাঁটাবনের কথা উঠলো, আমরা যখন গার্ডেন সিটির কথা বলতেছি এখানে মেইনলি আজকে যে প্রোটেস্টটা সেটা তাদেরকে নিয়ে। তো কাঁটাবনের জায়গায় যদি আপনারা তাকান তাহলে এর পাশেই নিক্ষেপ, মানে জ্ঞানের আধারের পাশে এরকম নিষ্ঠুরতা, এটা মনে হয় বাংলাদেশের যেই পশুদের অবস্থা সেটা খুব সুন্দর একটা উপমা। দেখেন জাপান গার্ডেন সিটি যেই কাজটা করেছে, এরকম নিষ্ঠুরতা আমরা প্রায় দেখতে পাই প্রাণীদের সাথে হচ্ছে, কিন্তু তারা যেই রকমের দাম্ভিকতা দেখাচ্ছে এবং যেভাবে তারা তাদের
যে কর্মকাণ্ড সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা নিজেদেরকে শিক্ষিত এবং সভ্য দাবি করে, তারা এটা কিভাবে করতে পারে সেটা আসলে আমাদের কাছে বোধগম্য নয়। কারণ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে কুকুর আছে, যাকে আমরা দেশি নেরি কুত্তা বলি, কিংবা হচ্ছে গিয়ে বিদেশিদের ভাষায় ইন্ডিয়ান প্যারায়া, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে একটা। প্রায় অনেক জরিপের মধ্যে তারা তাদের বুদ্ধির পরিচয় দিয়েছে। এবং আপনারা এটাও জানেন যে কুকুররা অনেক কিছুই বুঝে। অনেক কুকুরকে রাখা হয় হচ্ছে সাপোর্ট হিসাবে, যারা হচ্ছে অসুস্থ, তারা কোনো, কিংবা কিছু কুকুর আছে যারা ক্যান্সারও শনাক্ত করতে পারে, তার মানুষকে তারা এত ভালোভাবে বুঝতে পারে। তো আপনারা যখন বলছেন যে একটা কুকুর আপনার প্রতি আক্রমণাত্মক, তখন এটা আসলে আপনার ভিতরে যে মনুষ্যত্বটা আছে সেটা কতটা নোংরা সেটারই পরিচয় দেয়। কারণ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, ক্যাম্পাসে যতগুলো কুকুর আছে, তারা কখনো আমাদের কোনো ক্ষতি করে না। কুকুরদের কাছ থেকে আমাদের আরো অনেক কিছু শেখার আছে, এবং আমি বিশ্বাস করি আমরা যদি সেই শিক্ষা না নিতে পারি, তাহলে আসলে আমরা সভ্য হিসাবে আমরা নিজেদেরকে দাবি করতে পারি না। আজকে তারা যেসব কথা বলার চেষ্টা করছে যে তাদের কুকুর নাকি তাদের গেটেড কমিউনিটির ভিতরে গিয়ে পটি করে আসে। কুকুর এবং বিড়াল অত্যন্ত পরিষ্কার প্রাণী। আপনারা সব জেনে থাকবেন যে যারা কুকুর বিড়াল পালে, একটা বাচ্চা কুকুর কিংবা একটা বাচ্চা বিড়ালও যখন তাদের মলমূত্র ত্যাগ করতে হয়, তারা পরিষ্কার মাটি খুঁজে সেখানে তারা মলমূত্র ত্যাগ করে সেটাকে ঢাকা দিয়ে আসে। তো এটা আসলে আমাদেরকে কি বলছে? আমরা এমন একটি সমাজ তৈরি করেছি যেখানে আমাদের কাছে কোনো পরিষ্কার মাটি নেই। পরিষ্কার মাটি থাকলে আসলে তাদের এই কাজ করার কথাও না। তো আপনার গেটেড কমিউনিটি এমন ভাবে বানাইছেন যে যেখানের মধ্যে এক চিমটি মাটিও নাই, তারপর আপনারা দাবি করতেছেন যে এখানে কুকুর মলমূত্র ত্যাগ করবে। এখানে যদি মানুষ রাখতেন, ঠিক আছে, তারা যদি রাস্তায় রাখতো, তারা একই কাজ করতো। কুকুর তো আর আপনার বাথরুমে তো জায়গা দিবেন না, তো কুকুর আর কি করবে? এরকম একটা জায়গা। আপনারা এটাও জানেন যে কোবরা ইফেক্টের যে কথাটা অর্থনীতিতে আমাদেরকে পড়ানো থাকে, ঠিক আছে, সেটার কিন্তু আবির্ভাব হয়েছে আমাদের এই সাবকন্টিনেন্টে। কখন হয়েছিল? যখন হচ্ছে সাপ নিধনের কথা এসেছিল, এর একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তো আপনারা যখন আমাদের এই যে এনভায়রনমেন্ট আছে সেটার সাথে যখন আপনারা কুকুরকে নিধন করে সেটার সাথে কোন রকম একটা বাজে একটা এফেক্ট ফেলানোর চেষ্টা করবেন, সেইটার যেই বিরূপ প্রতিক্রিয়াটা হবে সেটা কি সামাল দিতে গিয়ে আপনারা রাজি আছেন নাকি, সেটাও আমাদের প্রশ্ন থেকে যায়। একটু আগে যখন আপনারা দেখলেন যে আমাদের এখানে টিএসসির কুকুর শাল্টু এবং উদ্যান থেকে একটা কুকুর আসলো, তখন তাদের মধ্যে একটা স্ট্যান্ড অফ হলো। কেন হলো? কারণ কুকুররা প্রচন্ড টেরিটোরিয়াল। আপনি যদি একটা কুকুরকে নিউটার করে আপনার এলাকার মধ্যে পালেন, তাহলে আর 10টা কুকুর সেখানে আসবে না। কিন্তু আপনি যদি বারবার কুকুর মারতে থাকেন, আরো 20টা চলে আসবে। এই জন্যই আমরা বলি যে কুকুরদেরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাইলে তাদেরকে নিউটার করেন, তাদেরকে সুস্থ রাখেন, তাহলে পরেই একটা সুস্থ সমাজ আমরা দেখতে পাবো। শুধু এখানেই শেষ করা যায় না। দেখেন কুকুরগুলা, বিড়ালগুলা কেন সেখানে ওই মানুষগুলা যারা তাদেরকে খুন করার জন্য বিষ মেখে খাবার দিয়ে এসেছিল, ওইটাও খেয়েছিল। কারণ তারা প্রচন্ড প্রভুভক্ত। তারা কখনো ভাবেনি যে তাদেরকে এভাবে হত্যা করা হতে পারে। কুকুররা কখনো আমাদের সাথে এই বেইমানিটা করতো না। কিন্তু আমাদের প্রভু কি বলেছে? আমাদের প্রভু আল্লাহ বলছে যে হকুলিবান আছে, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকটা প্রাণীর সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। এবং তাদের সাথে যখন বিশ্বাসঘাতকতা করলাম, সেটার ক্ষমা আল্লাহ করবে না। তো কুকুর ঠিকই তার প্রভুর প্রতি অনুগত, কিন্তু আমরা আমার প্রভুর প্রতি অনুগত না। তাই কুকুরের কাছ থেকে আপনারা একটু শিক্ষা নিয়েন, তাইলে দেশ ও জাতির উন্নতি হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নরিন সুলতানা তমা। আমাদের দেশে একটা খুব প্রচলিত এন্টারটেইনমেন্টের জিনিস আছে, সেটা হচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। ছোটবেলা থেকে আমরা শুনছি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া, চিড়িয়াখানার প্রাণীদের দেখতে যাওয়া। তো আসলে এই ধরনের ঘটনার পরে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আসলে যে কোন চিড়িয়াকে আসলে দেখতে চায়, মানে নিজের চিড়িয়াকে দেখতে চায় নাকি হচ্ছে মানে একটা অসুস্থ প্রাণীকে দেখে আমি শিখতে যাচ্ছি যে আচ্ছা প্রাণী দেখতে এরকম হয়। একটা বাঘকে আমি খাবার দিচ্ছি না,
এরকম পরিস্থিতিতে রেখে দিয়েছে চিড়িয়াখানায়, দেখে আমি হচ্ছে জিনিসটা এন্টারটেইনমেন্টের, আমার বাচ্চার এন্টারটেইনমেন্ট, আমার নিজের এন্টারটেইনমেন্টের জন্য আমি যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে। তো সেটা থেকে আমরা হচ্ছে আসি, এই কালচারটা থেকে আমরা শুরু করি। তারপরে এখন হচ্ছে ধীরে ধীরে দেখা যায় যে এই যে প্রাণীগুলো মারা যাচ্ছে, জাপান গার্ডেন স্ট্রিটের এই ঘটনাটা যে ঘটলো, বা বাইরে যে হচ্ছে 5 আগস্টের পরবর্তীতে সময় একটা বিড়ালকে, গর্ভবতী বিড়ালকে ফাঁসি দিয়ে মারা হয়, তো এটার বিষয়েও কিন্তু কোনো শাস্তি আসলে হয়নি। জাপান গার্ডেন সিটিতে যদি 7-8টা কুকুর না মরে হয়তো বা একটা কুকুর মারা যেত বা 2টা কুকুর মারা যেত, শাস্তি হয়তো বা হতো না। কারণ আমরা আসলে ওদের শাস্তির জন্য কথা বলি না, মানে আমরা 1-2টা ঘটনা দেখলে ঘটনাটাকে দুঃখজনক বলেই এড়িয়ে যাই, কিন্তু জিনিসটার যে শাস্তি হওয়াটা খুবই জরুরি এবং যে এক্সিস্টিং আইনগুলো আছে সেই আইনগুলোর বাস্তবায়ন যে খুব বেশি জরুরি, এই জিনিসটার ব্যাপারে কথাবার্তা বলা হয় না। এই জিনিসটার ব্যাপারে আমরা সবাই মানে ব্যাপারটাকে শুধুমাত্র ব্যাপারটা যে শাস্তির যোগ্য মানে অপরাধ, এই জিনিসটাকে আমরা কোথাও না কোথাও একনলেজ আসলে করি না। এই জিনিসটা আমাদের খুব বেশি জরুরি সর্বস্তরে ছড়িয়ে পড়া, যে হচ্ছে আমরা বিচারের দাবি রাখতে জানছি, যে কোনো বিষয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিচারের দাবিটা রাখতে জানছি এবং আইনের প্রয়োগ সম্বন্ধে জানতে চাচ্ছি এবং কাকে প্রশ্নটা আসলেই করতে হবে সেই জিনিসটা আমাদের শেখাটা খুব জরুরি। যে মানে প্রাণীর ব্রিডিং যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি বা এই ধরনের জিনিস, সেটার কারণে যে ক্ষতি হচ্ছে এই জিনিসটার জন্য ওই প্রাণীটা দোষী না, দোষী হচ্ছে যাদের দায়িত্বে এইগুলো ছিল, যে কর্তৃপক্ষ এই ব্যাপারটাতে নিয়ন্ত্রণ রাখতে পারতো সেই কর্তৃপক্ষ তার কাজটা সঠিকভাবে করছে না। আপনার সিটি কর্পোরেশন থেকে শুরু করে আপনার দেশে যে প্রাণী কল্যাণ অধিদপ্তর আছে বা এরা যদি নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতো, তাহলে সেক্ষেত্রে আমরা একটু হলেও এই জিনিসগুলোর ব্যাপারে নিয়ন্ত্রণটা দেখতে পারতাম। তো আইনের সঠিক প্রয়োগ হোক, এই জিনিসটা চাওয়ার দাবি রাখছি। এবং আমাদের মানে কাটাবন থেকে শুরু করে যেই জায়গাগুলোতেই হচ্ছে প্রাণীর প্রতি সহিংসতা বা এই ধরনের জিনিসগুলো হয়, সেগুলোর আসলে শাস্তির দাবিটা রাখছি। এবং আমার মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম শক্তিশালী ছবি ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা কুকুর ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কুকুর অগ্র, সে হচ্ছে বঙ্গভবনে আমাদের সাথে গিয়েছিল স্মারকলিপি জমা দেওয়ার সময়, এবং পরের দিন একটা কুকুরকে পিটিয়ে, খুব বাজেভাবে পিটিয়ে মারা হয়। এবং এই নৃশংসতাটা সারা বাংলাদেশ দেখেছে। তো আমাদের এই যে সাইকোলজি, যে আমরা মানে একটা দুর্বল কোনো কিছুকে মেরে তারপরে সেক্ষেত্রে সেই জিনিসটাতে নিজের বল প্রয়োগ দেখাতে যাচ্ছি, এই জিনিসটাই আমাদের প্রাণীদের সাথে হয়। এই নৃশংসতাটারই সমাধান চাই এবং আইনের সঠিক প্রয়োগ চাই। ধন্যবাদ। প্রাণী হত্যার বাংলা না, অভ্যুত্থানের চেতনা, তাদের চেতনা। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাহি। আমি আমার বক্তব্য শুরু করতে চাই আপনাদেরকে আমাদের ক্যাম্পাসের একটা গল্প বলে। আমার এখন 3rd ইয়ার শেষ হয়ে যাচ্ছে, আমার ফাইনাল ইয়ার শুরু হবে কয়েকদিন পর। ফার্স্ট ইয়ারে থাকতে একবার এই ক্যাম্পাসে আমার সারা রাত কাটাতে হয়। হল সব বন্ধ হয়ে গিয়েছিল এবং এই যে এই টিএসসি থেকে বিসি চত্বরের রাস্তায় ঘুরে ঘুরে আমরা রাতটা কাটাই। এবং তখন আমরা দেখি যে চারপাশে কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর পর মোটরসাইকেল দিয়ে কিছু মানুষ যাচ্ছে। আমাদের সাথে আমাদের কিছু নারী সহপাঠী ছিল যাদের সেফটি নিয়ে আমরা একটু শঙ্কিত ছিলাম। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছিলাম, প্রত্যেকটা সময় আমাদের সাথে একটা সিকিউরিটি এসকর্ট যাচ্ছিল। সেটা হচ্ছে এখানকার অভ্র, এখানকার বড়, এলপেরো, সুন্দরী নামক কুকুরগুলা। আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়তাম, ওদের সাথে আমাদের তখনও অত সৌহার্দ্যের সম্পর্ক হয় নাই। আমরা হয়তো কোনোদিন একটা বিস্কিট খাওয়াইছিলাম এবং এই একটা বিস্কিটের ঋণ পরিশোধ করতে আমাদেরকে সারা রাত তারা সিকিউরিটি দিয়ে আমরা যেখানে গেছি সেখানে আমাদের চারপাশে শুয়ে পড়ছে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা কথায় কথায় ধর্মের দোহাই দেই। তো আমিও আপনাদেরকে আজকে একটা ধর্মের দোহাই দেই। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন একটা নতুন শহরে যাবেন, সেই শহরের মানুষ কিরকম সেটা আপনি কিভাবে বিচার করবেন? বিচার করবেন যে সেই শহরের বিড়ালরা আপনার সাথে কত নির্দ্বিধায় মিশতে আসতেছে।
সেটা দিয়ে আপনি বিচার করবেন সেই শহরের মানুষ ভালো না খারাপ। কিন্তু আমার বিশ্বাস আপনি যদি জাপান গার্ডেন সিটির আশেপাশের এলাকায় যান, সেখানকার কুকুরগুলো আপনার সাথে নির্দ্বিধায় মিশতে আসবে, কারণ তারা হয়তো এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করছে যে আমার বন্ধু মানুষগুলো আমাকে ভাত খাওয়াইছে। তারা হয়তো এটা জানেও নাই মরার সময় যে তাদের হাতেই তারা মৃত্যুবরণ করছে। এবং এই জাপান গার্ডেন সিটির যারা কর্তৃপক্ষ এবং যারা হচ্ছে এই কঠিন উদ্যোগটা নিল তাদের এলাকাকে ইনফেস্টেশন মুক্ত করার জন্য, তাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ফেসবুকে লিক হয়েছে, যেটার মধ্যে আমরা দেখতে পাই যে সেই এলাকার কিছু মেয়ে তাদেরকে থামাতে এসেছিল এবং তারা বলে যে চুল ছোট রেখে ওড়না না পরে আমাদের সাথে কথা বলে এই স্টুপিড গুলো নিজেদেরকে অনেক বড় এনজিও কর্মী মনে করে ফেলেছে। তো এই প্রাণীর প্রতি নৃশংসতার সাথে যে মানে কখনো কোনো ভালো মানুষরা এগুলো করে না, তারা যে সবসময় সব দিক দিয়ে রং সাইডে থাকে, এটার সম্পৃক্ততাটা মনে হয় আমরা দেখতে পাই। আমাদের শহরে আমরা এখানে বসবাস করি, আমাদের কুকুর বিড়ালগুলোর সাথে বসবাস করি। এইখানে তাদের সাথে যে নৃশংসতাগুলো করা হয়, আমরা ফেসবুকে স্ক্রল করি, আমাদের গায়ে মায়া লাগে। ইভেন আমরা যারা কুকুরদেরকে বিস্কিট খাওয়াই, আদর করি রাস্তায়, ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে আপনারা মোটা মোটা কুকুর বিড়াল দেখতে পাবেন, কারণ স্টুডেন্ট ওদেরকে খাবার খাওয়ায়। আমরা পর্যন্ত কোনো উদ্যোগ নেই না, আমরা একটা এই যে করি এবং রেখে দিই। কেন কোন সংগঠন, কোন রাজনৈতিক সংগঠন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবীরা এটার উদ্যোগ নিচ্ছে না? কারণ হয়তো এই অবলা প্রাণীগুলার মৃত্যুর বিচারের জন্য দাঁড়ায়, তাদের হত্যার বিচারের দৃষ্টান্ত স্থাপন করে আপনার কোনো পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল হবে না। হয়তো কোনো কমিউনিটি আপনার এই কাজ দেখে এতটা প্লিজ হবে না যে পরের নির্বাচনে আপনার 2টা ভোট পারবে। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করতেছি যে আপনাদের পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল না হলেও, আপনাদের ভোটের সংখ্যা না পারলেও আইনের মধ্যে আছে যে ওদেরকে এভাবে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ এবং এটার বিচার করা, এটাকে থামানোটা আপনাদের দায়িত্ব। আপনাদের এই দায়িত্বর প্রতি এই নতুন বাংলাদেশে পুরানো এই যে কি বলে রুল অফ নো ল কে যে আমরা ফেলে নতুন বাংলাদেশের আশা করতেছি, আপনাদের যে আইনগত দায়িত্ব, এটার প্রতি যদি বিন্দু মাত্র সব পলিটিক্যাল এজেন্ডা, সব পলিটিক্যাল নোয়ান্স থেকে বের হয়ে বিন্দু মাত্র কদরটা থাকে, আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, আপনারা বিচারটা নিশ্চিত করেন, দৃষ্টান্ত স্থাপন করেন, যাতে এই পশু পাখিদের জঙ্গল কাটতে যে আমরা শহরটা বানাইছি, এইখানে যাতে তারা একটা মানে নিম্ন অবস্থান হলেও অবস্থানটা পায়, তাদেরকে মরে যেতে না হয়। ধন্যবাদ।